স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন চলাটা একদমই সহজ না। তাদের এই যে জীবন যাপন, এটা অত্যন্ত কঠিন। তবে যদি সাধারণ মানুষ আমরা যারা আছি তারা যদি এই প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে এসে দাঁড়াই, আমাদের সহমর্মিতার হাতটি একটু বাড়িয়ে দিই, সহযোগিতা করি, তবে অনেক ক্ষেত্রেই আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে চলাটা সহজ হয়। তারাও সমাজে রাখতে পারে উল্লেখযোগ্য অবদান। আর সেক্ষেত্রে আমাদের একটু ইতিবাচক মন মানসিকতা, আমাদের একটু সহমর্মী মন, এটাই যথেষ্ট। আজ এমন একটি সংগঠনের কথা আপনাদের সামনে তুলে ধরব, যে সংগঠনটি দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবন্ধী মানুষগুলোর জীবনমান উন্নয়নে কাজ করে চলেছে নানা আয়োজনে, নানা উদ্যোগে। সংগঠনটির নাম হলো ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি নানাভাবে চেষ্টা করে চলেছে আমাদের প্রতিবন্ধী মানুষগুলোর জীবনমান উন্নয়নে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়, এই স্লোগানকে সাথী করে এগিয়ে চলেছে সামনের দিকে। দর্শক, আজ ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সহায়ক উপকরণ এবং আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম। এটি একটি নিয়মিত কার্যক্রম ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির। দর্শক, আজ আমি চলে এসেছি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির এই কার্যক্রমটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার সামনে বসে আছে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা। দর্শক, আজকে আমরা পুরো অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরব, শুনবো প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশার কথা, তাদের পথ চলার কথা, তাদের পথ চলার যে অভিজ্ঞতা হচ্ছে সে অভিজ্ঞতার কথা, পাশাপাশি আমাদের সমাজে যে সংবেদনশীল মানুষগুলো আছে যাদের সহযোগিতায় সহায়তায় আসলে এই কাজগুলো করা সহজ হয়, তাদের কথাও শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আজকের মানবিক কার্যক্রমটি শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর কোরআন তেলাওয়াত করতে মঞ্চে চলে আসছে আরকান, সেরেব্রাল পলসে বসে সম্পন্ন একজন শিশু। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي بمن نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم. আরকান, তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শুনিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সম্পর্কে বলছিলাম যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আসলে আজকের এই আয়োজনটির উদ্যোক্তা। আমরা ইতিপূর্বে অনেক কাজ করেছি, বর্তমানেও কাজ চলছে, তো আজকের এই কাজটাও আমাদের ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির একটি ধারাবাহিক কার্যক্রমের অংশ। চলেন দেখে আসি বিগত দিনগুলোতে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি যে কাজগুলো করেছে তারপর একটি অনুতথ্যচিত্র।
কিছু স্বপ্ন কখনো থেমে থাকে না, তারা শুধু একটি সুযোগের অপেক্ষায় থাকে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সেই সুযোগেরই একটি নাম। বাংলাদেশের অসংখ্য পরিবারে এখনও এমন অনেক গল্প আছে যেখানে জন্মের পর থেকেই একজন শিশু সমাজের চোখে হয়ে যায় অন্যরকম। অনেক সময় সেই শিশুটি হয় অটিজমে আক্রান্ত, কখনো বুদ্ধি প্রতিবন্ধিতা, কখনো আবার শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে বেড়ে ওঠে। সমাজের ভুল ধারণা, দারিদ্র্য এবং সুযোগের অভাবে এই শিশুরা এবং তাদের পরিবারগুলো প্রায়ই হয়ে পড়ে একা, অসহায় এবং অদৃশ্য। কিন্তু কিছু মানুষ আছেন যারা বিশ্বাস করেন প্রতিটি মানুষই সম্ভাবনাময়, প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী নয়। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, একটি মানবিক, স্বেচ্ছাসেবী এবং অলাভজনক সংগঠন যার লক্ষ্য শুধু সহায়তা দেয়া নয়, বরং মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছে এই সংগঠন। 2015 সালে এই যাত্রা শুরু হয়েছিল মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে, আর আজ তা পরিণত হয়েছে সম্ভাবনার এক আন্দোলনে। শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এই সংগঠনের অন্যতম প্রধান কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তরুণদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে স্বাবলম্বী করার চেষ্টা করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। গয়না তৈরি, হস্তশিল্প, বেকারি পণ্য প্রস্তুত, সেলাই ও ব্যাগ তৈরি, মোমবাতি, সাবান এবং ডিটারজেন্ট তৈরি, এসব প্রশিক্ষণের মাধ্যমে অনেক তরুণ তরুণী ও তাদের মায়েরা নিজেদের জীবনের নতুন পথ খুঁজে পাচ্ছে। একসময় যারা সমাজের করুণা পেত, আজ তারাই হয়ে উঠেছে উদ্যোক্তা। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে থাকে না, তারা তৈরি করে সুযোগ, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ। গত 6 মাসে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অন্তত 6টি মেলা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে সংগঠনটি। এসব মেলায় প্রতিবন্ধী উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। এই মেলাগুলো শুধু পণ্য বিক্রির জায়গা নয়, এগুলো আত্মবিশ্বাসের মঞ্চ, যেখানে একজন প্রতিবন্ধী তরুণ বা তরুণী গর্ব করে বলতে পারে, এটা আমার তৈরি। প্রতি বছর ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজন করে একটি অনন্য উদ্যোগ, অদম্য সাহসী পুরস্কার। এই পুরস্কার দেয়া হয় সেই সব সফল প্রতিবন্ধী মানুষদের যারা জীবনের কঠিন বাধা অতিক্রম করে সমাজের সামনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সম্মাননা শুধু একজন ব্যক্তিকে নয়, সমাজের হাজারো মানুষকে অনুপ্রাণিত করে। মানবিক সহায়তার ক্ষেত্রেও সংগঠনটি কাজ করছে নিরলসভাবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো, শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ সরবরাহ, এমন অসংখ্য উদ্যোগের মাধ্যমে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি পৌঁছে যাচ্ছে মানুষের দ্বারে দ্বারে। হাত বাড়িয়ে দিলাম এই মানবিক উদ্যোগের মাধ্যমে সংকটাপন্ন মানুষদের দ্রুত সহায়তা প্রদান করা হয়। একটি সহানুভূতির হাত কখনো কখনো একটি জীবন বদলে দিতে পারে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভুল ধারণা দূর করা এবং সমাজে অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত আয়োজন করছে সচেতনতামূলক ক্যাম্পেইন, মিডিয়া কার্যক্রম এবং সামাজিক উদ্যোগ। এসব কাজের স্বীকৃতিও এসেছে জাতীয় পর্যায়ে। বিভিন্ন মেলা ও উদ্যোগে সাফল্যের পাশাপাশি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি অর্জন করেছে জাতীয় পর্যায়ের সম্মাননা ও পুরস্কার, যা সংগঠনটির কাজের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করেছে। এই বিশাল কার্যক্রম পরিচালনার জন্য সংগঠনটির রয়েছে সুপরিকল্পিত বার্ষিক কর্মপরিকল্পনা। 2026 সালের জন্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির একটি বড় বাজেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা, মানবিক সহায়তা এবং সামাজিক সচেতনতা কার্যক্রম। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি বিশ্বাস করে একটি সমাজ তখনই উন্নত হয় যখন সেই সমাজের সবচেয়ে দুর্বল মানুষটিও সমান মর্যাদা এবং সুযোগ নিয়ে বাঁচতে পারে। এই যাত্রা শুধু একটি সংগঠনের গল্প নয়, একটি মানুষের গল্প, একটি সাহসের গল্প, একটি সম্ভাবনার গল্প। চলুন আমরা সবাই মিলে এগিয়ে আসি, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রান্তিক নারী ও শিশু এবং সুবিধাবঞ্চিত মানুষরা সমান অধিকার, মর্যাদা এবং সুযোগ নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে বাঁচতে পারে। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি মানবিকতার শক্তিতে গড়ে উঠুক সম্ভাবনার নতুন বাংলাদেশ। এমন সব রং শুধু বাংলায় সম্ভব।
রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও। বার্জার। আমরা এতক্ষণ ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির বিগত দিনগুলোর কার্যক্রমের উপর ছোট্ট একটি অনুতথ্যচিত্র দেখে নিলাম। দর্শক, বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা শুনে নেব ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্য। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা যারা এখানে একত্র হয়েছেন, আমি জানি যে ইন্সপিরেশনের সাথে আপনারা অনেক দিন যাবতই আছেন এবং একটি পরিবারের মতো হয়ে গেছেন। আমিও একটি দুটি অনুষ্ঠান বা এর আগে যতগুলোতে অংশ নিয়েছি, আমি দেখেছি যে এখানে যারা আয়োজক এবং আপনারা যারা সুবিধাভোগী, তাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে যে আপনারা আমন্ত্রিত বা এরা নিবেদন করছে বিষয়টার এরকম না, একই পরিবারের সদস্য হয়েছেন আপনারা। তো যাদের জন্য এই আয়োজন, শারীরিক প্রতিবন্ধী বা যে কথাটা সবসময় বলা হয়ে থাকে যে প্রতিবন্ধী মানেই যে মেধা প্রতিবন্ধী না আর কি, তো সেই মেধার যে চর্চা এবং সহযোগিতা এটি ইন্সপিরেশন ওয়েলফেয়ার থেকে সবসময় করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে। আজকে যে সহায়তা দেওয়া হবে এটি হয়তো আপনাদের প্রয়োজনের তুলনায় বা সারা দেশে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আছেন তাদের তুলনায় খুব বেশি কিছু না, কিন্তু তারপরও আমরা প্রত্যাশা করি যে এই জিনিসগুলো আপনারা নিয়ে একটি উপার্জনের পথ পাবেন এবং এ দ্বারা স্বাবলম্বী হবেন। যার পরিবারে এরকম একজন প্রতিবন্ধী মানুষ আছেন সেই জানেন যে এটি আসলে কতটা কষ্টকর এবং কতটা সংগ্রামের জীবন। এবং এই আজকের আয়োজন সফল হোক, এবং এই সফলতা তখনই আসবে যখন এই জিনিসগুলো দিয়ে আপনারা একটা আয় উপার্জন করবেন এবং নিজেরা ভালোভাবে চলতে পারবেন, সচ্ছল হবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস হোসেন, বার্তা প্রধান RTV এবং সহসভাপতি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। দর্শক, এবারে শুনবো আমাদের প্রতিবন্ধী ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে অভিভাবকরা এখানে আজ উপস্থিত আছেন তাদের চাওয়া পাওয়া প্রত্যাশার কথা। আমি বাংলাদেশে ফুটবল খেলছি 2020 সাল থেকে, এক পায়ের ফুটবল। অনেকে হচ্ছে এমপটি ফুটবল বললে চিনে না। এক পায়ের ফুটবলগুলো অনেকেই হচ্ছে যে ভাবে যে আমরা এক পায়ে কীভাবে ফুটবল খেলি, এটা অনেকে মানুষের ধারণা চিন্তা ভাবনা করে। আমি স্বপ্ন দেখছি বাংলাদেশকে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আরও সামনে নিয়ে যেতে। এমন এমন জায়গায় আছে যারা হচ্ছে জানেও না আমাদের এক পায়ে ফুটবল হয়, কিংবা প্যারা আর্চারি হয়, কিংবা আরও বিভিন্ন রকম স্পোর্টস হয়। তাদেরকে এই স্পোর্টসের মাধ্যমে আপনারা আমাদের সামনে নিয়ে আসতে পারেন। এবং আমাদের অনেক মানুষ আছে যারা হচ্ছে এলাকায় অনেক ভালো খেলাধুলা করে, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, শুধু না জানার কারণে। আপনারা যেভাবে সবার কাছে যাচ্ছেন তার জন্য আমরা অনেক খুশি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাব কাবেরী সুলতানা জ্যোতির কাছে। সে একজন অধিকার কর্মী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করছে তাদের অধিকার সুরক্ষায়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে এবং বর্তমানে জার্নালিস্ট হিসাবে কাজ করছে। কাবেরী, আমার আসলে বিভিন্ন জায়গাতে তো কাজ করা হয় প্রতিবন্ধিতা বিষয়ক। যেমন আমি নিজে সাংবাদিকতা করছি, প্রথমবারের মতো আমরা 2জন প্রতিবন্ধী ব্যক্তি সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছি। আবার ইউনিভার্সিটিতে ভলেন্টিয়ার ওয়েজ কিছু কাজ করেছি। আবার প্রতিবন্ধিতা নিয়ে নানান রকম কাজ করে আমার কাছে যেটা মনে হয়েছে, যদি আপনাদের অর্গানাইজেশন থেকে এরকম কোনো করা যায় যে আসলে গভর্নমেন্টের লোকের সাথে তাদের ভাবনাটা, তারা আইনটা জানে কি না, এই জায়গাগুলোতে যদি আপনারা কিছু কাজ করতে পারেন, যে সরকারের সাথে সমন্বয় করা, তারা যে বাধ্য যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন যেটা আছে সেটা এই দেশে ইমপ্লিমেন্ট হবে। তো সেই জায়গাগুলোতে তারা কতটুকু জানে, সেই জায়গাগুলো, এবং যেহেতু মিডিয়ারও এখানে একটা বড় ভূমিকা আছে, আমি মনে করব তাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, তারা কতটুকু কাজ করছে, সেই জায়গাগুলো যদি একটু সমন্বয় করা যায় আমার মনে হয় এটা ভালো হবে। চমৎকার, অনেক ধন্যবাদ কাবেরী আপনাকে। চলে যাব শর্মী রায়ের কাছে। আমি শর্মী রায় এবং একজন ক্ষুদ্র উদ্যোক্তা। নিয়মিত একটা লড়াই করে চলছি, টিকে থাকার একটা লড়াই। এবং আমার এই লড়াইয়ের প্রধান কারণ হচ্ছে আমি নিজে প্রতিবন্ধী ব্যক্তি হয়ে আমি চাই যে আরও প্রতিবন্ধী ব্যক্তি মানুষদের কর্মসংস্থান যেন করতে পারি। আমার ছোট্ট একটা ক্যাটারিং আছে, অহনা রন্ধনশালা নামে, এবং এটা নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করতেছি।
আমি অনুরোধ করব আমাদের সরকারের কাছে, নতুন সরকারের কাছে, যে অবশ্যই যেন প্রতিবন্ধী অনেক উদ্যোক্তারাই আছেন যারা কর্মক্ষেত্রে সুযোগ পায় না, চাকরি ক্ষেত্রে সুযোগ পায় না এবং তারা নিজেরাই কিছু করার চেষ্টা করে। তাদের সেই মন মানসিকতা রয়েছে এবং তাদের সেই সক্ষমতাও রয়েছে, কিন্তু তাদের পণ্য প্রচারের মাধ্যম বা তাদের ইনভেস্ট করার মতো পুঁজি না থাকার কারণে তারা সেখান থেকে পিছিয়ে পড়তেছে। প্রতিবন্ধী যারা আছেন কর্মক্ষেত্রে প্রবেশগম্যতা এবং সুযোগ পায় না। প্রবেশগম্যতার কারণে আমরা অনেক কারণে নানা বিষয়ে পিছিয়ে পড়ছি। এই প্রবেশগম্যতাটা যেন নিয়ে সরকারে বিশেষভাবে কাজ শুরু করে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শর্মী, সুচিন্তিত এবং বাস্তবধর্মী মতামত দেওয়ার জন্য। চলে যাব জনাব সাইদ আহমেদের কাছে। তিনি একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানের পিতা। আমার নাম সাইদ আহমেদ। আমি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সারহান আহমেদের বাবা এবং অনলাইন নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যেটা স্পেশাল চাইল্ড কেয়ার, সেটার ফাউন্ডার। আপার সাথে দীর্ঘদিন ধরে পরিচয় এবং আপা আমাদের যে কমিউনিটি সেটার একজন অভিভাবক এবং আমরা তাকে ফলো করি। উনি আমাদের একজন আইডল এবং যে চমৎকার কাজ আপা করে যাচ্ছেন সেটা আমাদেরকে উৎসাহ দেয় এবং আমরা আশা করি যে আপার ব্যক্তিগত উদ্যোগ এবং এই ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই কাজগুলো চলমান থাকবে এবং এভাবে আপাদের যে স্লোগান, অর্থাৎ যে এই ওয়েলফেয়ার সোসাইটির যে স্লোগান যে প্রতিভা বন্দী নয়, এই বন্দী প্রতিভাকে মুক্ত করে প্রতিবন্ধিতা সম্পন্ন ব্যক্তিদেরকে মেইন স্ট্রিমে আনার যে চেষ্টা, সেই চেষ্টায় ওয়েলফেয়ার সোসাইটির সাথে সাথে অন্যরাও এগিয়ে আসবে। এবং আমি খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের মতো বাবা মাদের মধ্যে এবং যারা অনলাইনে অফলাইনে যারা কাজ করছে সবার মধ্যে একটা চমৎকার সম্পর্ক এবং নেটওয়ার্কিংয়ের প্রয়োজন আছে এবং এটা থাকলেই হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। যেহেতু আমরা মেইন স্ট্রিমে নই, যেটা আমরা ওইভাবে আসলে বিশ্বাস করতে চাই না, কিন্তু বাস্তবতা এইটা, এবং সেক্ষেত্রে অবশ্যই অন্যদের সহযোগিতা তো অবশ্যই প্রয়োজন রয়েছেই। তো আমরা আশা করব যে এই সোসাইটি কাজ করবে, আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবে এবং আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার প্রয়োজন, যতটুকু আমরা পারি ইনশাল্লাহ আমরা পাশে থাকব। অনেক ধন্যবাদ সাইদ আহমেদ আপনাকে। চলে যাব এবার সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন একজন সম্ভাবনাময় তরুণ জাভেদের কাছে। আমি সৈয়দ আলী জাভেদ। আমি একজন সেরেব্রাল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন ফ্রিল্যান্স নিবন্ধ লেখক এবং আমি গ্রাফিক্স ডিজাইন পারি এবং 3D অ্যানিমেশনে প্রযুক্তির সহায়তায় তৈরি করাটাও আমার মোটামুটি ধারণা রয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার যে কর্মক্ষেত্রে সেখানে প্রতিবন্ধকতার পথে পথে আমার যাতায়াতের সমস্যা হয়, প্রবেশগম্যতাতে সমস্যা হয়, অনেক ক্ষেত্রে কাজ পেতে সমস্যা হয়। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমাকে অনেকে ট্রাস্ট করতে পারে না যে আমি কাজটি কি করতে পারবো কি পারবো না। সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে আমাদের ফ্রিল্যান্সারদের একটা করা উচিত, যে আরও উৎসাহিত করা উচিত এবং আমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের জরুরি এবং আমাদের আরও যে সমস্যাগুলো সেটা সমাধান করে বিশেষ করে কর্মসংস্থান থেকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সে জায়গাটাতে কাজ করতে হবে। চলে যাচ্ছি প্যারা আর্চার ঝুমার কাছে। 2024 সালে প্যারা অলিম্পিকে দুবাই থেকে কোয়ালিফাই করে প্যারা অলিম্পিক খেলে আসছি আলহামদুলিল্লাহ, এবং আমি শুধু খেলে আসছি এটুকুই বলবো। বাট এরপরে হচ্ছে দেশের বর্তমান সরকারের কাছে একটা কথা রাখবো, আমরা প্রতিবন্ধী প্লেয়ার বা প্রত্যেকটা খেলোয়াড়ই আমরা অবশ্যই কিছু না কিছু দিচ্ছি দেশকে, অর্জন করছি, বাট আমাদেরকে এর কোনো অনুপ্রেরণা বা উৎসাহ খুবই কম দেওয়া হচ্ছে। ঝুমা, রিসেন্ট একটা অর্জন আছে তোমার, সেটা সম্পর্কে জানতে চাই। প্রতিবন্ধকতা নিয়েই আমি দেশের ন্যাশনাল যে আর্চারি আছে মেন এবল, ওইখানে আমি ওদের সাথে প্রতিযোগিতা করছি এবং আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমি ওইখানে গোল্ড মেডেল অর্জন করছি, র্যাঙ্কিংয়ে ফার্স্ট হয়েছি বাংলাদেশে, এটা প্রথম। জোরে করতালি হবে। অনেক অনেক অভিনন্দন। হ্যাঁ, এবং আরেকটা কথা হচ্ছে আমি এবল আর্চারিতে মানে একজন প্রতিবন্ধী হয়েও সুস্থদের সাথে একদম মেন টিম বাংলাদেশ মেন আর্চারিদের সাথে থাইল্যান্ডে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এশিয়া কাপে।
অনেক অনেক শুভকামনা থাকলো এবং তোমাদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। অনেক ধন্যবাদ। আর ঝুমার পাশে যে দুজন প্যারা আর্চারকে আমি দেখতে পাচ্ছি, তারাও কিন্তু পিছিয়ে নেই, তারাও অদম্য উৎসাহে কাজ করে যাচ্ছে এবং তারাও একদিন ইনশাল্লাহ কোয়ালিফাই করবে এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। আমরা সাধারণত যেটা দেখে থাকি যে প্রতিবন্ধিতা বিষয়ক কোনো আয়োজনে বা কিছুতে মায়েদেরকেই বেশি দেখে থাকি, কারণ যেটা হয় যে একে তো মায়েরাই হচ্ছে একদম প্রথম কেয়ার গিভার স্পেশাল নিড বাচ্চাদের, পাশাপাশি দেখা যায় যে হয়তো মায়ের সাথে সন্তানের সেই নারীর বন্ধন সেটাও একটা আছে। গ্রহণযোগ্যতার দিক থেকে হয়তো মাই সবার আগে গ্রহণ করে নেয়, মেনে নেয় সন্তানের সীমাবদ্ধতাকে এবং চেষ্টা করে সর্বোচ্চটুকু দিয়ে সন্তানকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু বাবারাও পিছিয়ে নেই, বাবারাও অনেক করেন। বাবাদের সামনে আসাটা কেন হয় না, সেটা হচ্ছে বাবাদের তো বাইরে কাজ করতে হয়, বাবাদের সংসারের যে চাকা সেই চাকাটাকে সচল রাখতে হয়, তার জন্য তাকে বেশিরভাগ সময় কাজে দিতে হয়, বাইরে দিতে হয়। সে কারণে বাবাদেরকে আমরা চাইলেও সুযোগ মতো পাই না। আজকে এই আয়োজনে বেশ কিছু বাবাকে পেয়েছি, এই কারণে আমি বাবাদের কাছ থেকে শোনার লোভটা আসলে সম্বরণ করতে পারছি না। চলে যাচ্ছি আরেকজন অসাধারণ বাবার কাছে, তিনি হচ্ছেন মাহির বাবা। মাহি একজন তীব্র মাত্রার সেরেব্রাল পালসি বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি একটি অনুরোধ করব। সেটি হচ্ছে, সমাজে অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে যাদের পরিচয় এখনো মেলেনি। যেমন এই একটা কার্ড, প্রতিবন্ধী কার্ড, কিন্তু এই কার্ডটা পেতে যে কতটা কষ্টকর একমাত্র আমি বাবা হিসেবে বলতে পারবো না, কিন্তু আমার সন্তানের মাই বলতে পারবে এই কার্ডটা ইস্যু করার জন্য সে কতটা কষ্ট করেছে। কিন্তু এই কার্ডটা পেতে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। যেমন বলছে যে আপনি ওয়ার্ড কাউন্সিলে যান, ইউনিয়ন পরিষদে যান, ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে বলছে আজকে না কালকে আসেন, ওয়ার্ড কাউন্সিলে গেলে আজকে না কালকে আসেন। আবার ওয়ার্ড কাউন্সিল প্লাস ইউনিয়ন পরিষদের কাজ শেষে যখন আমরা সমাজসেবা অধিদপ্তরে যাওয়া হয়েছে, বলতেছে আজকে না কালকে আসেন। একটা অভিভাবকের পক্ষে একটা বাচ্চাকে কোলে করে সারাদিন বসে থেকে কাঙ্ক্ষিত ফলাফল না আসে, আবার ফিরে যেতে হয়, তখন কেমন কষ্ট হয় সেটা একমাত্র অভিভাবকরাই বলতে পারবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতে চাই, এই কার্ডটা ইস্যু করার জন্য প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি থানা এবং প্রত্যেকটি ওয়ার্ডে কমিটি গঠন করে এই প্রতিবন্ধী বাচ্চাদের খুঁজে বের করে তাদেরকে বিনা শর্তে কার্ডটি পৌঁছে দেওয়া। অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনি কথা বলেছেন। আসলে আমি একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা। আমার ছেলে মেঘ, ওর 19 বছর বয়স। অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আমার একটা কথা বিশেষভাবে বলতে হচ্ছে যে আমাদের যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা, এরা স্বাভাবিক স্কুলে যাওয়ার পরিবেশটা ওইভাবে পায় না। আমারও কিছু খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমার ছেলে যখন খুব ছোট ছিল, একটা প্রিপারেটরি স্কুলে সপ্তাহে 2 দিন দেওয়ার কথা বলা হয়েছিল। তা আমার এখনও মনে পড়ে যে স্কুলের মিস আমার চোখে পড়ে যায়, সেটা ওকে লাঠি দেখাচ্ছিলেন। এটা গেল একটা অভিজ্ঞতা। আর একটা হচ্ছে, একটা প্রাইমারি স্কুলে যখন আমি ওকে ভর্তি করানোর জন্য দৌড়ঝাঁপ করি, সেখানে আমি শিক্ষকদের সহযোগিতা পাইনি। ওনারা খুব মুখ কালো করে কথা বলছিলেন যেন আমি নিয়ে না যাই। তো সেই অভিজ্ঞতা থেকে বলি যে আমাদের যে স্বাভাবিক স্কুলগুলো আছে, স্কুলের পাঠ গ্রহণ করা, এই পরিবেশটা যেন সহজ হয়। ছায়া শিক্ষকের কথা আমরা বলতে পারি যে স্পেশাল এডুকেটর যদি একজন থাকেন, কিন্তু আমার মনে হয় যে শিক্ষকদের যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, সাধারণ যে শিক্ষকগণ, তাদের প্রশিক্ষণের একটা পার্ট হিসেবে যদি স্পেশাল বাচ্চাদের নার্সিংয়ের বিষয়টা থাকে, তাহলে মনে হয় পাবলিক স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর খোঁজার প্রয়োজন হবে না। সব শিক্ষকই এই বাচ্চাদের নার্সিং করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অবর্তমানে আমরা কবরে শুয়েও জানি বুঝতে পারি আমার বাচ্চা নিরাপদে আছে। প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়, তারা সেটা বহুবার প্রমাণ করে দিছে। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। ইনশাআল্লাহ আমাদের তো যাত্রা তো শুরু করেছি, আমরা দীর্ঘদিন ধরে পথ চলছি। এই প্রচেষ্টাই আমাদেরকে পৌঁছে দেবে আমাদের লক্ষ্যে, আমাদের গন্তব্যে। আমাদের আরেকজন আসলে আমাদের অভিভাবকের মতোই তিনি, এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির একজন শুভাকাঙ্ক্ষী, সাপোর্ট দিয়ে চলেছে নিরলসভাবে। আমি মঞ্চেই ডেকে নেব তাকে।
সবারই পরিচিত মুখ তিনি, আমাদের খুব কাছের মানুষ জনাব শাহাদুল ইসলাম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশের। আমার স্বপ্ন যে যারা এই প্রতিবন্ধী আছেন ওদেরকে প্রোডাক্টিভ বানানো, কারণ দেখা যাচ্ছে যে সবাই কিন্তু সাহায্যের জন্য বসে থাকতে হয়, কিন্তু নিজে যে কিছু করে প্রোডাক্টিভ একটা লাইফ লিড করবে ওটা কিন্তু পসিবল। এটা কিন্তু মুনির আপা এবং আপনারা যারা কাজ করেছেন গত 6 মাস এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। কারণ আমি এবার যখন আমেরিকা যাই, ছেলে মেয়েদের তৈরি জিনিস আমি হাতে করে একটা সুটকেসে করে নিয়ে যাই। আমি গত 40 বছর প্রতি বছর আমেরিকা যাচ্ছি স্যাম্পল নিয়ে আমার বাইরের কাছে, কিন্তু এবার যেতে যত আনন্দ লেগেছে কখনো কিন্তু লাগেনি। আমি মনে করি যে ইট ইজ পসিবল। এটা কিন্তু জাস্ট যাত্রাটা মাত্র শুরু করেছেন, এই যাত্রা কিন্তু অনেক দূর যাবে। স্বপ্ন দেখতে থাকেন, অ্যান্ড আপনারা প্রোডাক্ট বেচবেন না কিন্তু স্বপ্ন বেচতে থাকবেন। আমি আশাবাদী যে এবার এবার $300 মতো মাল এই বাচ্চারা এক্সপোর্ট করেছে আমেরিকাতে। এটা কিন্তু যে কোনো উদ্যোক্তার জন্য বছরের পর বছর সময় লাগে, বাট দিস ইজ জাস্ট এ স্টার্ট। আমি আশা করি যে এটা $3 লাখ $3 মিলিয়ন হবে, জাস্ট সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা এখন আমাদের আজকের যে আয়োজন, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা যেটা হলো যে আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ এবং আর্থিক অনুদান, চিকিৎসা অনুদান আমরা প্রদান করব, সেটাই শুরু করতে যাচ্ছি। আর শুরু করতে যেয়ে আমি এখন মঞ্চে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসার জন্য RTVর প্রোগ্রাম হেড এবং ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি জনাব দেওয়ান শামসুর রাকিব, আমাদের নিউজ হেড এবং সহসভাপতি ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি জনাব ইলিয়াস হোসেন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মার্কেটিং হেড RTV জনাব সুদেব চন্দ্র ঘোষ। মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব শাহাদুল ইসলাম হেলালকে। আরও যারা আছেন আমাদের সদস্য ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি, তাদেরকে। জনাব আলী আহমেদ, HR হেড, প্লিজ আপনারা একটু মঞ্চে আসবেন। আমাদের বেলায়েত আছেন অন্যতম একজন সদস্য হিসাবে, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদেরকে। প্রথমে হুইল চেয়ার বিতরণ করতে যাচ্ছি আমরা। হুইল চেয়ার নিতে প্রথমে আসবে জান্নাতুল আক্তার, নরসিংদী, সেরেব্রাল পালসি বৈশ্য সম্পন্ন। আজকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হুইল চেয়ার পেল শিশু জান্নাতুল আক্তার, নরসিংদী থেকে এসেছে, রিয়ান হুসাইন গাজীপুর থেকে এসেছে, মোহাম্মদ হুসাইন মিরপুর থেকে এসেছে, মোহাম্মদ মামুনুর রশিদ সাপাহার নওগাঁ, সে খুবই অসুস্থ, আমরা চেষ্টা করব তার হুইল চেয়ারটি পৌঁছে দেওয়ার জন্য। আর মোহাম্মদ কবির কাফরুল থেকে এসেছে। মোহাম্মদ কবির হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, বাকি সবগুলো বাচ্চা এখানে সেরেব্রাল পালসি বৈশ্য সম্পন্ন। এবারে চলে আসবে হচ্ছে যারা অটোরিকশা অনুদান পেলেন আজকে, তারা। যে 3 জন ব্যক্তিকে আমরা অটোরিকশা দিচ্ছি তার মধ্যে একজন হচ্ছে শিরিনের পরিবার থেকে যারা এসেছেন তারা চলে আসবেন। অটো ভ্যানটা ভাড়া দিয়ে শিরিনের প্রাত্যহিক জীবনযাপনের যে খরচটা সেটা মেটাবে। আর আমরা তো পাশে আছি সবসময়। শিরিনের ভাইকে সামনে আসতে বলছি। শিরিনকে আজকে এই অটো ভ্যানের চাবিটা হস্তান্তর করে মনে হলো আমরা আমাদের একটা বড় দায়িত্ব পালন করতে পারলাম। পরবর্তীতে যাদের কাছে এই ভ্যানের চাবি যাচ্ছে, একটা পরিবার, যে পরিবারের 3 ভাই বোন প্রতিবন্ধী এবং 3 জনই শারীরিক প্রতিবন্ধী, তার মধ্যে 2 ভাই 1 বোন। যে বোনটির কথা বলছি সে বোনটি আজকে এখানে উপস্থিত আছে, সাবিনা তার নাম। আমি যখন তার দেখা পাই তখন সাবিনা আসলে এমনই অবস্থায়, সে 2টো পা একসাথে করতে পারে না, বিছানায় শোয়া। ডিগ্রি পড়তো তখন সে মেয়েটা, এবং 4 বছর ধরে বিছানায় শোয়া, কারণ তার কোমরের যে হাড়টা, যেখানে হাঁটু মানে পায়ের সাথে যে জয়েন্ট, হিপ জয়েন্টটা নষ্ট হয়ে গেছে এবং এর কারণে সে দীর্ঘদিন বিছানায় শোয়া। আমরা RTVর সহযোগিতা পাই সে সময় এবং RTVর সহযোগিতায় তার 2টা হিপ জয়েন্টই রিপ্লেস করা হয়। এরপরও যেটা হয়েছে, তার পক্ষে আসলে স্বাভাবিক জীবনে যাওয়াটা সম্ভব না। পাশাপাশি তার যে 2টো ভাই আছে, 2টো ভাইয়ের মধ্যে একজন ভাই একদমই বিছানায়, তার একা একা মুভ করা একদমই সম্ভব না। আরেকটা ভাই আছে, হাঁটাচলা করতে পারে কিন্তু স্বাভাবিক মানুষের মতো কাজ করার সক্ষমতা নেই।
এই পরিবারটি যে পরিচালনা করেন অর্থাৎ ওদের বাবা মা খুব চেষ্টা করেছেন ছেলে মেয়েদেরকে সামাল দিয়ে রাখতে, কিন্তু বাবা অসুস্থ, বয়স হয়েছে, মাও বয়স্ক। এই দুজন বয়স্ক মানুষের পক্ষে আসলে 3 সন্তানের ভরণ পোষণ করাটা একদমই সম্ভব না। আমাদের কমিটি বিষয়টাকে বিবেচনা করে সিদ্ধান্তে পৌঁছেছে তাদেরকেও অটোভ্যান দেওয়া হোক, যাতে এই অটোভ্যান তারা কাজে লাগিয়ে তাদের দৈনিক যে অন্য সংস্থান বা খাবারের সংস্থা, সেই সংস্থাটা তারা করতে পারে। সেই লক্ষ্যে এই পরিবারটিতে 2টো অটোভ্যান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাবিনা, চলে আসো। এবার ডেকে নিব নাজিমুদ্দিন আর আজিমুদ্দিনের পক্ষ থেকে যে এসেছে। সাবিনাই তার ভাইদের পক্ষ থেকে অটোভ্যানের চাবি নিচ্ছে। আমরা মনে করি যে আমাদের আরেকটি সামাজিক এবং মানবিক দায়িত্বর কর্তব্যের জায়গা থেকে আমরা এই কাজটা করতে পারি, আমাদের ভালো লাগছে এবং এই সহযোগিতা তাদেরকে একটু সুস্থ জীবনযাপনে সাহায্য করবে। এবারে চলে যাচ্ছি চিকিৎসা অনুদান। চিকিৎসা অনুদান পাচ্ছে এমন 2জন মানুষ। একজন হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা। আমি ডেকে নিচ্ছি আলিফের মাকে, যে বাচ্চাটির আসলে বেশিরভাগ সময় কাটে হাসপাতালে। এই ছেলেটিকে নিয়ে এই মায়ের যে দীর্ঘ সংগ্রাম, এটা চোখে না দেখলে ভাবা যায় না যে এভাবেও কিভাবে মানুষ বেঁচে থাকে। আলিফের বাবা আর কি একজন অটোরিকশা চালক। তাদের পক্ষে আসলে এই ব্যয়ভার, চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করলাম ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আলিফ এবং তার পরিবারের পাশে থাকার। আমি চাই আমার বাচ্চাটা যেন আপনাদের সবার সহযোগিতায় আরও কিছুদিন বেঁচে থাকে। হয়তো আমার কোনো কাজে আসবে না, কিন্তু আমি তো বলতে পারি আমার একটা বাচ্চা আসছে। ও আমাকে দেখলে যে একটা হাসি দেয়, এটার জন্য আমি যুদ্ধ করতেছি স্যার। আমার যত গহনাগাটি আসবাবপত্র যা আছে আমি সব বিক্রি করে চিকিৎসা চালাচ্ছি। সত্যি এইভাবে প্রতিবন্ধী, তাতে আমার কোনো দুঃখ নেই, আল্লাহ আমাকে দিচ্ছে। কিন্তু এখন ওর বাড়তি যে ঝামেলাগুলো, এগুলো স্যার ট্যাকেল দেওয়া আমার জন্য খুবই অসম্ভব হয়ে গেছে। আজকে আমি এখানে দাঁড়াইছি শুধু আমার এই বাচ্চাটার একটু হাসির জন্য। স্যার আপনারা দোয়া করবেন, এর পাশাপাশি সাহায্যের পাশাপাশি দোয়া করবেন যেন আমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আলিফ এবং তার পরিবারের পাশে থাকার জন্য, কারণ আমি খুব কাছে থেকে দেখেছি আলিফকে নিয়ে এই মা বাবার কি নিদারুণ সংগ্রাম এবং কষ্ট। চিকিৎসা অনুদান পাচ্ছে উনি একজন ক্যান্সার পেশেন্ট এবং চিকিৎসা চলছে। আপনারা দোয়া করবেন, কারণ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মায়েদের বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। আমরা চেষ্টা করেছি আপনার এই চিকিৎসায় সামান্যতম হয়েও পাশে থাকার জন্য। এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। এবারে ব্যবসা সম্প্রসারণ অনুদান, এটা একটা আনন্দের বিষয়। শর্মী, চলে আসো। আমি জোর একটা করতালি আশা করব আমাদের শর্মীর এই সাহসী পথ চলার জন্য। সে সত্যি আমাদের সমাজে একজন অনুপ্রেরণা। প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি তার সাহসিকতাকে। আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে ইম্পালস হসপিটালের অপোজিট সাইডে, অহনা রন্ধনশালা। ধন্যবাদ। এবং আপনারা সকলে যারা আছেন প্লিজ একদিন সময় করে যাবেন আমাদের অহনা রন্ধনশালা রেস্টুরেন্টে। আমরা এই বাঙালি খাবারগুলোই প্রোভাইড করে থাকি এবং মানুষের সামনে ঐতিহ্য খাবারগুলো তুলে ধরেছি এবং সকলেই খুব প্রশংসা করেছে এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রেস্তোরাঁতে। ধন্যবাদ। এবারে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আসলে এখানে অনেকেই অপেক্ষা করছেন, সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তা বাচ্চাদের যে রোজগারটা হয়েছে
এই গত মেলাগুলোতে, এবং একটু আগেই হেলাল ভাই যেটা শেয়ার করেছেন যে আমাদের কিছু প্রোডাক্ট আমেরিকায় আমরা রপ্তানি করেছি, যেটা হেলাল ভাই নিজে হাতে নিয়ে গেছেন। তো ডেকে নিব একজন একজন করে, আপনারা মায়েরা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবেন। রহিমা আক্তার, ঐশীকে নিয়ে চলে আসেন। অনেক ধন্যবাদ। এবারে চলে আসবে হচ্ছে নূপুর বেগম, এরপরে রেডি থাকবে হচ্ছে ঝর্ণা আক্তার, অথৈকে নিয়ে দোয়েল আপা রেডি থাকবেন। আমাদের মুনিয়া চমৎকার নাচে, জোরে একটু করতালি দিবেন, কারণ এটা একটা অসাধ্য সাধন করা হয়েছে। তারা আজকে যে তাদের যে উপার্জনটা তারা গ্রহণ করছে, এটা আমাদের জন্য বিশাল বড় ব্যাপার। অনেক ধন্যবাদ মুনিয়া, অনেক ধন্যবাদ। এরপরে হচ্ছে কে এটা, মিম, তাই না? মিমের আম্মু আসো। অথয়ের আম্মু চলে আসেন, রেডি থাকবে হচ্ছে ইরার আম্মু। অনেক ধন্যবাদ। চলে আসবে ইরা, আমাদের আরেকটা গানের পাখি ইরা। এরপরে চলে আসবে হচ্ছে মমতাজ বেগম, আমাদের এই ছেলেটা ইংলিশ অনার্স করছে। মাহিমকে নিয়ে এসেছে মাহিমের আম্মু। শামিমা চলে আসো, বুশরাকে নিয়ে তাড়াতাড়ি। বুশরা, আমাদের বুশরা খুব সুন্দর নাচে, এবার ঈদের অনুষ্ঠানে নেচেছে। ইভা চলে আসো। মুসলিমা খাতুন, রোকেয়া বেগম চলে আসেন। সায়মা, এবারে ডেকে দিচ্ছি ফাবলিহাকে, আমাদের আরেকজন উদ্যোক্তা। ফাবলিহা চলে আসো। আসলে এগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া, আনন্দের মুহূর্ত। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক আসুন আমরা সহমর্মী হই, আমাদের সামাজিক এবং মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে এগিয়ে আসি। আসুন তাদের স্বপ্ন পূরণে আমরা স্বপ্ন সারথি হই। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,